অনেক লড়াই সংগ্রামের পরে হয়েছে প্রেম অফিস, পার্টিসিপেশন অফ রেল এমপ্লয়িজ ইন ম্যানেজমেন্ট। এই অফিসটা আমরা 2013 সালে আমাদের রেল বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা রিয়েলাইজ করেছে দুটো ইউনিয়ন এসসি এসটিদের কথা ভাবে না। সেই জন্যে রেলের যে সমস্ত মিটিংগুলো হয় সেই মিটিংগুলোতে যাতে এসসি এসটি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিও যাতে প্রেজেন্ট থাকতে পারে, বিভিন্ন ধরনের টাকা পয়সা যে ডিস্ট্রিবিউট হয় রেল কর্মচারীদের বিভিন্ন খাতে, যেমন স্টাফ বেনিফিট ফান্ড বা রেলের বিভিন্ন ধরনের পলিসি তৈরি হয়, সেই পলিসিতে রেলের ভাগিদারিতে যাতে দুটো ইউনিয়নের সাথে এসসি এসটি অ্যাসোসিয়েশনও যাতে থাকতে পারে, তার জন্যেই রেল বোর্ড এই বেনিফিটটা, আমাদের এই ফেসিলিটিটা যেটা ছিল না আগে, 2013 থেকে আমরা এই ফেসিলিটিটা পাই। এবং ফলে ধরুন অফিস চলবে, সেখানে প্রেম অফিসে স্টেনো পিয়ন লাগবে, ডেলি খরচা, যেমন মানে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, খাতা, পেন, পেন্সিল সব যাতে এসসি এসটি অ্যাসোসিয়েশনও প্রপারলি পায়, সমানভাবে পায়, তার বন্দোবস্ত রেল করে। কারণ এসসি এসটিদের জন্যে কোনো ইউনিয়ন আজ পর্যন্ত সেভাবে ভাবেনি। এবং দেখা গেছে যে সরকারি টাকা স্টাফ বেনিফিট ফান্ডের মাধ্যমে যে অন্যরা বেনিফিটটা পেত, সেই বেনিফিটটা কিন্তু এসসি এসটি অ্যাসোসিয়েশন পেত না। এসসি এসটিদের যারা কর্মচারী তারা এই বেনিফিটটা হতো না, এটা একতরফা হয়ে যাচ্ছিল। তাই রেল বোর্ড এই সুযোগটা দিয়েছে। এত বছর এত সব জায়গায় দেখা যায় প্রত্যেকের জন্য একটা অফিস রয়েছে, কিন্তু এসসি এসটিদের জন্য আপনারা তার জন্য কি করেছিলেন? দেখুন, আমাদের অফিস তো আমরা সব জায়গায় পেয়েছি। আমাদের কয়লাঘাটেও জোনাল অফিস আছে, আমাদের ইস্টার্ন রেলের সমস্ত ব্রাঞ্চ ডিভিশনে অফিস আছে, ওয়ার্কশপে অফিস আছে। কিন্তু প্রেম অফিস যেটা আমরা ডিভিশনেও এখন পেয়েছি, সমস্ত ডিভিশনে, এমনি ডিভিশনাল অফিসের সাথে প্রেম অফিসও পেয়েছি। আমরা আলাদাভাবে জোনের অফিস যেমন পেয়েছি, আবার প্রেম অফিসও আলাদাভাবে পেয়েছি। বাট এই যে প্রেম অফিসটা আপনারা যে পেয়েছেন, রেলের কর্মচারী এবং যারা রয়েছে তারা কতটা উপকৃত হবে, কীভাবে আপনারা দেখুন, আমরা রেলের বিভিন্ন ধরনের পলিসি মেকিংয়ের ক্ষেত্রে যে সমস্ত ডিসিশন হয়, আমরাও সেখানে আমাদের মতামত এবং আমাদের চিন্তা ভাবনা সেগুলো আমরা লিখিত আকারে অ্যাডমিনিস্ট্রেশনকে দিই। এবং মিটিংয়ে যা কিছু টাকা পয়সা পাস হয়, বিভিন্ন ধরনের পলিসি নির্ধারণ হয়, সেই পলিসি নির্ধারণে আমরা ডাইরেক্ট ফেসিলিটি আমরা ভাগিদারি নিতে পারছি, যেটা আগে ছিল না। 2013 থেকে সেটা চালু হয়। তাহলে আজকে কি বলবেন? আজকে সবই বাবা সাহেবের দান। আজকে বাবা সাহেব যদি আমাদের রিজার্ভেশনের ফেসিলিটি, অর্থাৎ কনস্টিটিউশনে আমাদের প্রতিনিধিত্বের কথা যেমন বলেছে, তেমনি রিজার্ভেশনের ফেসিলিটি যেটা দিয়েছে চাকরির ক্ষেত্রে, চাকরির ঢোকার ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে, সেটা কিন্তু না দিয়ে গেলে আজকে কিন্তু আমরা সেই ফেসিলিটিটা পেতাম না। কিন্তু পুনাপ্যাক্ট করার পর বাবা সাহেব আক্ষেপের সঙ্গে পুনাপ্যাক্ট করতে হয়েছিল বাবা সাহেবকে। পুনাপ্যাক্ট যদি না হতো তাহলে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের দাসত্ব বৃত্তিকারী যে সমস্ত লোকগুলো তৈরি হচ্ছে, এমপি এমএলএ, তারা তো এসসি এসটিদের কথা সেই মন থেকে সেইভাবে বলতে পারে না। তাদের মনের ভেতরে যত কষ্টই থাক, কারণ যদি বেশি বলে তাহলে তাকে টিকিট আর দেবে না সেই রাজনৈতিক দল। তাই সেই রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় দাঁড়িয়ে যে টিকিটটা পায়, সেই টিকিটটা পেয়ে আমাদের কোনো লাভ হয়নি। বাবা সাহেব যে 2 ভোটের এক একজনের, আমাদের এসসি এসটিদের 2টো ভোটের অধিকার দিতে চেয়েছিলেন। একটা আমাদের সমাজের প্রতিনিধি তৈরি করবে শুধু আমাদের সমাজের লোক, আর একটা অন্য প্রতিনিধি তৈরি করবে তার জন্যে ভোট। এই 2টো ভোটের অধিকার যদি প্রতিষ্ঠিত হতো তাহলে কিন্তু আজকে স্বাধীনতার 77 বছর পরেও, আমাদের সমাজের যে কষ্ট দুঃখ, আমাদের সমাজের প্রতি যে বঞ্চনা, আমাদের সমাজের মা বোনদের প্রতি যে অত্যাচার, সেটা বন্ধ করা যায়।
সেটা করা যায়নি। পার্লামেন্টে আমাদের নিজস্ব প্রতিনিধি আমাদের সমাজের থেকে যদি যেত, তাহলে কিন্তু আজকের ভারতবর্ষ অন্যরকম হতো। সেটা বাবা সাহেব রিয়েলাইজ করেছিলেন, তার জন্যই পুনঃপ্যাকটা উনি করতে চায়নি। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষের বিরোধিতা করার জন্যে, বাবা সাহেবের ওপর প্রেশার ডালার জন্যে, এবং অন্য আপার কাস্টের লোকজন যারা ছিল তাদের তো প্রেশার ছিলই, তো তাদের জন্যে আমাদের বাবা সাহেব পুনঃপ্যাক্ট করতে লাস্টে বাধ্য হয়েছিলেন। বাবা সাহেব ভেবেছিলেন যদি আমি এইটুকুও যদি না করি তাহলে আমাদের সমাজ অনেকটা পিছিয়ে পড়বে, তাই বাবা সাহেব কিন্তু পুনঃপ্যাক্টের করতে বাধ্য হয়েছিলেন। সেটা না করতে পারলে আরও ভালো হতো। আর যেটুকু পেয়েছি, আজকে আমরা অফিস আদালতে এখানে যে ঠান্ডা করে বসতে পারছি, আমরা যে অফিস আদালতে নিজেদের বক্তব্য অর্গানাইজেশনের মাধ্যমে তুলে ধরতে পারছি, সবই বাবা সাহেবের জন্য। আপনার নামটা? আমার নাম সমীর কুমার দাস। আমি অল ইন্ডিয়া SC/ST রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় অতিরিক্ত মহাসচিব, অতিরিক্ত জেনারেল সেক্রেটারি, অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি CEC এবং ইস্টার্ন রেলের জোনাল সেক্রেটারি। নমস্কার। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের 134তম জন্মদিন, এই শুভ লগ্নে আজকে যে প্রেম অফিস, আজকে যে আপনারা পেলেন, একটা উপহার পেলেন বলা চলে, কেমন লাগছে? প্রেম অফিস আমাদের এর আগেও প্রেম অফিস দেওয়া হয়েছিল, কিন্তু সেটা জোনাল অফিসের সাথে মার্চ করা ছিল। প্রেম অফিস, এই যে অফিসটা অনেক আন্দোলন করার পর আমরা একটা সেপারেট অফিস করাতে পেরেছি, এবং জোনাল অফিসের সাথে সাথে আমরা প্রেম অফিস আলাদাভাবে তৈরি করে একটা সুন্দর পরিবেশে আমরা সবাই অ্যাসোসিয়েশনের সবাই এখানে এসে বসে বিভিন্ন আলোচনা, বিভিন্নভাবে থেকে আমাদের সমাজের কথা তুলে ধরার যে সুযোগ আমরা অ্যাডমিনিস্ট্রেশন আমাদের করে দিয়েছেন। তার জন্যে সমীর দাসের যে বিষয়ের থেকে গুরুত্ব, সমীর দাস কারণ উনি যেভাবে লড়াই করে এইটা আদায় করেছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ। আর এই অফিস পেয়ে আমরা খুব গর্বিত। আপনার নামটা? সঞ্জয় মণ্ডল, জোনাল অ্যাডিশনাল সেক্রেটারি, ওয়ার্কিং প্রেসিডেন্ট, জোনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট। দেখুন, বাবা সাহেব বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি কিনা ভারতের সংবিধান রচয়িতা করে আমাদের মতো পিছিয়ে থাকা মানুষদের সেই অধিকার দিয়ে গেছেন, যার ফলে আজকের আমি একটা স্রোতের সামনে এসে নিজেকে দাঁড় করাতে পেরেছি। আমিও তফসিলি জাতিভুক্ত, আমার এখানে যে সমস্ত ভাইরা আছেন সবাই, কিন্তু আমাদের সর্বোত্তম জায়গা এটা রেলের হতে পারে, কিন্তু তফসিলি জাতি, তফসিলি উপজাতি, বিশেষত তফসিলি জাতির মধ্যে যে সুন্দর সামঞ্জস্য বিধান করেছেন আমাদের বর্তমান সমীর দাস, যিনিও রেলের তফসিলি জাতির এই সংগঠনের দায়িত্বে আছেন। আমি ওনার সঙ্গে গিয়েছি তফসিলি কমিশনের দিল্লিতে, সেই থেকেই যোগসূত্র। তো তাতে আমি গর্বিত যে এইসব মানুষগুলো তফসিলি জাতির জন্য কাজ করছেন। আজকে সেখানে একটা মাত্রা যুক্ত হতো, যে মাত্রাটা আগামী দিনে আমাদের অনেক মাইলেজ দেবে। এবং আমরা ব্যক্তিগতভাবে যে যেখানেই থাকি, আমি ব্যক্তিগতভাবে এটাই বিশ্বাস করি যে আমার কাজ খুব ক্ষুদ্র। রামচন্দ্রের সেতুবন্ধনে কাঠবিড়ালির যে ভূমিকা ছিল সেটাই আমার কাজ। তো আমি আমার গ্রামের থেকে, আমি আমার পিছিয়ে বর্গের লোকজনের ভেতরে থেকে আমি আমার সর্বোচ্চ সেবাটা কীভাবে দিতে পারি ক্ষুদ্র ব্যক্তিত্ব হয়ে, সেটাই আমি চেষ্টা করি। তাতে যদি একটা আমার ভাগে থেকে একটা মানুষকেও, যদি দুস্থ মানুষকে একমুঠো অন্ন যদি দেওয়ার চেষ্টা করি, সেটাই ভগবানের কাছে আমার অনেক বেশি আশীর্বাদ বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। আর সেখানে আমি দেখেছি যে অনেক বেশি পিছিয়ে থাকা মানুষদের জন্যে এই রেলের যিনি দায়িত্বে আছেন, আবার বলছি সমীর দাস এবং তার সঙ্গী সমস্ত মানুষজন যে উচ্চ মানসিকতায় কাজ করেন, সেটাই আমাকে এখানে সংযুক্ত করেছে। এবং আমি খুব গর্বিত, আনন্দিত যে এই কাজের সাথে যুক্ত হতে। আমি শেষ করব, আমার একটা কথা বারবার মনে পড়ে, যেটা আজকের অরুণ হালদার সাহেব এসেছিলেন, মাননীয় SC/ST চেয়ারম্যান ন্যাশনাল SC কমিশনের। উনি এই প্রেম অফিসের জায়গাতে 134তম উদ্বোধনে বাবা সাহেবের জন্মবার্ষিকীতে যোগদান করে গেলেন। উনি এয়ারপোর্ট চলে গিয়েছেন। তো উনিও বলছিলেন যে আমি যেটা করে গেলাম সেটা মানুষ মনে রাখবে। আমার
ডায়াসে বসে একটা কথাই মনে হচ্ছিল যে মহাত্মা তুলসীদাস রামায়ণ সাধু ছিলেন। আমরা যারা ধর্মে বিশ্বাস করি, তুলসীদাসের একটা দোহা আছে, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, না আমার যেটুকু সাধ্য করিব দান। এটা বাঙালির একটা চিরায়ত গাথা। আর তুলসীদাস বলেছেন, जग में तू जब आए तुलसी, जग हासे तू रोए, जाने के बार ऐसी हो जाए तू हासे जग रोए। মানুষ যখন জন্মাবে তখন সে কাঁদতে কাঁদতে জন্মায়, আর জগতে সবাই হাসে যে একটা ওর পুত্র সন্তান লাভ হয়েছে, ওনার মায়ের নাম তুলসী দেবী। আর যখন তুলসী চলে যাচ্ছে, অর্থাৎ আমরা যখন চলে যাব, তখন আমরা যেন হাসতে হাসতে যেতে পারি, আর জগৎ যেন এরকমই মনে করে যে একটা এরকম মানুষ চলে গেল যে অন্তত আমার অভুক্ত অন্যের একজন অংশীদার ছিল, আমার দুঃখের একজন পার্টনার ছিল, আমার অসহায়ত্বের একজন সাহস দেওয়ার লোক ছিল। সেইটা আমি বেশ কিছু লোকের মধ্যে দেখছি, তাই এদের সাথে মিশি। আমি খুব আনন্দিত এখানে এসে যে আজকের এরকম একটা আবার আমাদের স্টেশন চালু হয়ে গেল, যেখানে এসে আমরা অনেক মাইলেজ